আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। এখন ব্যাপারটা হচ্ছে, ভারতের একটাই দাবি ছিল, সেটা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, অংশগ্রহণ, সর্বাত্মক অংশগ্রহণ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। এবং সেই মতো সমস্ত দেশ কিন্তু এক সুরে গাইছিল যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে হবে। কিন্তু সমস্ত দেশ, সমস্ত বিশ্বকে উপেক্ষা করে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিজের জেদ বহাল রাখার জন্য, নিজের ক্ষমতায় টিকে থাকার জন্য, কেন ক্ষমতায় টিকে থাকতে চাইছেন, মানে থাকার তার প্রসঙ্গ আসছে, তাই পরে আসছি, তিনি একটা সিলেকশন করছেন, ইলেকশন নয় সিলেকশন। সেখানে জামাতকে তিনি নিয়ে এলে জামাতের থেকে প্রধানমন্ত্রী করে তিনি রাষ্ট্রপতি হবেন, এরকম একটা তার মনের গোপন ইচ্ছে আছে। আমি বলেছিলাম বহু আগে, দেহত্যাগ না করলে উনি পদত্যাগ করবেন না। অনেক সময় আমিও ভুলভাল বলেছি, সেই জন্য আমি ক্ষমা প্রার্থী যে ইউনূস গেল বলে। কিন্তু ইউনূস যাওয়ার পাত্র নয়। ইউনূস কিন্তু ওই চেয়ারে আমৃত্য বসে থাকার একটা ফন্দি আঁটছেন। এই যে জামাত, ধরে নিন জামাত ইলেকশনে জিতে এলো, বিএনপি কি ছাড়বে? বিএনপি ছাড়বে না। এত বছর বাদে ক্ষমতার কাছাকাছি এসে বিএনপি কি হাত থেকে ট্রফিটা ছেড়ে দেবে? আর জামাত জানে যে আমি কোনোদিনও আর এই সুবর্ণ সুযোগ পাবো না। তো এই সুবর্ণ সুযোগ যেটা আমার সামনে এসছে, সেটাকে আমায় ধরতেই হবে। ফলে দুপক্ষের মধ্যে একটা কঠিন লড়াই হবে। এই লড়াইয়ে আওয়ামী লীগের কি হবে? দেখুন, আওয়ামী লীগের হচ্ছে এক্সিস্টেন্সের প্রশ্ন। কিছু লোক তো পালিয়ে আছেন, যারা যারা আছেন তারা গ্রামাঞ্চলের মানুষ বেশি। এখন শহরে ম্যান টু ম্যান মার্কিং হয় না, করা যায় না, সম্ভব না। কিন্তু গ্রামাঞ্চলে ম্যান টু ম্যান মানে মার্কিং করে চলা হয়। ওই ফুটবলে ম্যান টু ম্যান মার্কিং যেটা আছে না, ওই ভোটের বাজারেও কিন্তু হয়। কোন বাড়ি থেকে ভোট দিতে গেল কে, কে গেল না, সব কিন্তু হিসেব করা হয়। সুতরাং তারা এক্সিস্টেন্সের জন্য হয়তো ভোট দিতে যাবেন, সম্ভবত তারা ওই গণভোটে নাই ভোট দেবেন, এবং যে যার এলাকা অনুযায়ী বাঁচার জন্য কেউ বিএনপি, কেউ জামাতকে ভোট দিতে পারেন। এটা আমার ধারণা। আমি ভুল হতে পারি, ঠিকও হতে পারি। এখন তাদের যা অবস্থা, আমি যদি অবস্থার মধ্যে পড়তাম আমিও হয়তো সেটাই করতাম। কারণ আমার কাছে পরিবার আগে, নিজের প্রাণ আগে। যা হারিয়েছি তো হারিয়েছি, যেটুকু আছে সেটুকু তো থাক, পরে যা হবে দেখা যাবে। এখন যখন যে এই ভোটে যে হারবে, ক্ষমতার কাছাকাছি গিয়েও যে মেডেলটা পাবে না বা ট্রফিটা পাবে না, সে কিন্তু অপর পক্ষকে ছাড়বে না, অপর পক্ষকে একেবারে তুলোধনা করতে চাইবে। আমি যে আপনাদেরকে বহুদিন আগে বলেছিলাম, আমি বরাবরই বলছি, ভোট হবে না, ইলেকশন হবে না। ইলেকশন কিন্তু হচ্ছে না, সিলেকশন হচ্ছে। এটাকে বলুন সিলেকশন। তো যাই হোক, এই সিলেকশনে ইউনূস যাকে বেছে নেবেন, এখন বেছে নেওয়ার ব্যাপারেও কিন্তু অনেক কিন্তু জিজ্ঞাসা রয়েছে। আগেই উনি গিয়ে রেখে দিয়েছেন যে ফল প্রকাশে কিন্তু দেরি হতে পারে। তার মানে ইলেকশনে যে রিগিং গুলো হবে, আপনাদের ভাষায় ইঞ্জিনিয়ারিং যেগুলো হবে, সেইগুলো যদি দেখা যায় নায়ের পক্ষে যদি হয়, তাহলে পক্ষে এই ইউনূসের কাছেও সেটা বিপদের কারণ হয়ে যাবে। ইউনূসের অবস্থা খারাপ হবে। তার কারণ আপনারা সবাই জানেন, নতুন করে ব্যাখ্যা করার কিছু নেই।
আর যদি হ্যাঁ হয়, সেখানে যদি বিএনপি এবং ভোটে যদি বিএনপি জেতে, তাহলে ইউনূসের কপালে অনেক দুঃখ আছে। আর জামাতকে যদি উনি নিয়ে আসতে পারেন কোন রকমে, তাহলে উনি সেফ। কিন্তু 180 দিনের আগে উনি ক্ষমতা ছাড়বেন না, উনি বলে দিয়েছেন। ওই জন্যই উনি জাপান সফর না কোন সফরের একটা প্ল্যান করে রেখে দিয়েছেন, কারণ উনি তো থাকবেন। ওই 6 মাসটা এবার কত মাসে গিয়ে দাঁড়ায় সেটা দেখবেন। এবার আসি যে ভোট পর্ব মিটে যাওয়ার পর দেখবেন, আমি যেটা বলেছিলাম, একটা রক্তক্ষয়ী সংগ্রাম হবে। একটা বিএনপি আর জামাতের মধ্যে একটা রক্তক্ষয়ী সংগ্রাম হবে। এ বলবে ভোট রিগিং করেছে, ও বলবে ভোট রিগিং করেছে। ভোটটা শেষ হতে দিন, তাহলেই দেখতে পাবেন। আমি বহুদিন আগে থেকে বলছিলাম যে দূর থেকে বসে গ্যালারিতে বসে খেলা দেখুন, খেলা দেখুন, কিন্তু খেলা দেখার সময় হয়ে গেছে। এরা নিজেরা মারপিট করে মরবে। কিন্তু ভারত কি করবে? ভারত এতদিন ধরে শুধু চুপটি করে অপেক্ষা করছিল। আমি বারবার বলেছি, ভারত চাইছে ভোটটা হয়ে যাক, নির্বাচনটা কি হয় দেখা যাক। নির্বাচন যখন প্রহসনে দাঁড়িয়ে গেছে এবং আওয়ামী লীগের অন্তর্ভুক্তি যখন হয়নি, ভারতের একটাই অনুরোধ ছিল অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, সেটা যখন হয়নি, নরেন্দ্র মোদী কিন্তু উপেক্ষা হলেন না। এমন কেউ নেই বিশ্বে তাকে উপেক্ষা করেছে, তিনি তার জবাব দেননি। সুতরাং ইউনূসের কপালে কিন্তু এই উপেক্ষার উপযুক্ত জবাব কিন্তু অপেক্ষা করছে। এখন সময় বলে দেবে কবে, কিভাবে এবং কোন প্রকারে। আর কখনোই আশা করবেন না যে 3-4 দিনের মধ্যেই অ্যাকশন শুরু হয়ে যাবে, অথবা প্ল্যান বি, প্ল্যান সি যে কোনো একটা আরম্ভ হয়ে যাবে। সময় লাগবে। নরেন্দ্র মোদী সময় নেন, কিন্তু যা করেন পাকাপোক্ত করেন। আজ 9 মাস ধরে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যুদ্ধ করে তিনি 18% নিয়ে এসছেন, যেটা এখনো নেগোসিয়েশন চলছে। আমি বরাবর বলে যাচ্ছি, ওটা 12 থেকে 15% নামবে, এখনো বলছি। আমি বিশ্বাস করি নরেন্দ্র মোদী সেই জায়গায় নিয়ে আসবেন। আর আপনাদের ইউনূস কি করলেন? ইউনূস তিনি একেবারে পায়ে পড়ে তিনি একটা গোপন একটা এগ্রিমেন্ট করলেন, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট। আর আমাদের যে এগ্রিমেন্ট হচ্ছে, আমরা তো পরিষ্কার জনগণের সামনে তুলে দিচ্ছি। নন ডিসক্লোজার এগ্রিমেন্ট কি? ভারত মানে বাংলাদেশকে একেবারে পথে বসিয়ে একেবারে কলোনি বানিয়ে দিচ্ছে আমেরিকার। আমার কাছে শুনুন কি কি আছে ওই এগ্রিমেন্টের মধ্যে। আপনার ভুট্টা নিতে হবে, চাল নিতে হবে, গম নিতে হবে, চিনি নিতে হবে, সয়াবিন নিতে হবে, এবং যে ধানের বীজ, মডিফাইড ধানের বীজ আপনাদেরকে বসাতে, চাষিদের বসাতে হবে। এই মডিফাইড ধানের বীজ কি, একবার যদি ওই বীজ আপনি মাটিতে পোতেন, ওই বীজের থেকে কিন্তু বীজ হয় না। আমাদের যেমনি সাধারণ আমরা যা চাষ করি, বীজের থেকে আমরা বীজ নিয়ে নিই, বার করে নিই। জেনেটিক্যালি মডিফাইড যে বীজগুলো আছে, তাতে কিন্তু আপনাকে প্রতি বছর আপনাকে কিন্তু আমেরিকা থেকে বীজ আনতে হবে। তার মানে আমেরিকার কাছে আপনি দায়বদ্ধ হয়ে গেলেন। আমেরিকা যদি আপনাকে বীজ না দেয়, তাহলে আপনার দেশে শস্য ফলবে না। আর যে জমির এখন ওই জেনেটিক্যালি মডিফাইড বীজ যেখানে পুঁতবেন, সেটা পুরো যাকে বলে বাংলা ভাষায় বাঁজা জমি হয়ে যাবে। ওখানে আপনি যাই চাষ করুন না কেন, সে চাষ হবে না। ধান চাষ তো হবেই না, ভুট্টা চাষও হবে না। এবার এই যখন অবস্থা হবে, আমেরিকা থেকে আনার খরচা এবং এই জেনেটিক্যালি মডিফাইড যে বীজ এবং ওই গরুর দুধ, মাংসাশী গরুর দুধ,
যেটা পাঠানো হবে এবং শাকসবজি যা পাঠানো হবে সব কিন্তু আমেরিকার কাছ থেকে নিতে হবে, না চীনের কাছ থেকে নিতে পারবে, না ভারতের কাছ থেকে নিতে পারবে। ভারতের কেউ যাবে আসবে না, ভারত পাঠাবে না। এই যে ভারত $3.5 ট্রিলিয়ন ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে করলো, এই আমেরিকার সঙ্গে $3 ট্রিলিয়ন ট্রেড এগ্রিমেন্ট করলো, এছাড়া আপনার কি বলে ব্রিটেনের সঙ্গে হয়েছে, অস্ট্রেলিয়ার সঙ্গে হয়েছে, আমাদের কলম্বোর সঙ্গে হয়েছে, রাশিয়ার সঙ্গে হয়েছে, চীনের সঙ্গে হয়েছে, সবার সঙ্গে হয়েছে। ভারতের তো অসুবিধে নেই। বাংলাদেশে কি 10-12 বিলিয়নের মাল গেল কি না গেল ভারতবর্ষে কেউ যায় আসে না। ভারতবর্ষ দিয়ে যাচ্ছিল কেন? যে ঠিক আছে, সন্তুষ্ট রাখো যদি কোনো কাজ হয়, কিন্তু যে টেরা সে তো টেরাই। ওর আজন্ম এখানে থাকার একটা খায়েশ জন্মেছে। তো যতক্ষণ না পশ্চাৎ দেশে একটা কঠিন লাথি পড়ছে, ততক্ষণ পর্যন্ত উনি কিন্তু যাবার বান্দা নন। আর এই একটা নির্বাচনকে ঘিরে যখনই রক্তক্ষয়ী সংঘর্ষ হবে, আমার কথা মিলিয়ে নেবেন আজকে, সেটা 1 মাস বাদে হোক, 2 মাস বাদে হোক, রক্তক্ষয়ী সংঘর্ষ যখন একটা চরম মাত্রা নেবে, তখন দেখবেন ভারতের ভূমিকা। নরেন্দ্র মোদী তখন ওই দেশে ঢুকে কি তাণ্ডব করেন, সেই দিন আপনারা নরেন্দ্র মোদীকে চিনবেন। আর ইউনূসের কি হাল হবে সেদিন ইউনূস দেখবে। এখন কাউকে পাত্তা দিচ্ছে না, ওর চোখের সামনে একটা পর্দা এসে গেছে, সেটা হচ্ছে আপনার ক্ষমতার পর্দা। সেই পর্দাকে সে সরাতে পারছে না, তাকে সম্পূর্ণভাবে একটা দুঃস্বপ্ন গ্রাস করে ফেলেছে। সে একটা স্বপ্নের জগতে রয়েছে। এই স্বপ্নের জগৎ থেকে যখন ধাক্কা খেয়ে বেরোবে না, তখন ইউনূসের সামনে ফাঁসির দড়িতে ঝুলবে। আমার কথা মিলিয়ে নেবেন, এক বিন্দু বাড়িয়ে আমি বলছি না। আমি তাহলে বলতাম কাল পরশুই হবে, কাল পরশু হবে না, অপেক্ষা করতে হবে আপনাদের। আর গ্যালারিতে বসে খেলা দেখুন, একটা রক্তক্ষয়ী সংগ্রাম আর সামনে আসছে। এটা হতেই হবে, হতেই হবে। কারণ বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে ইউনূসকে কাঠগড়ায় তুলবে, আর জামাত যদি ক্ষমতায় আসে এতদিন বাদে জামাত তাহলে ইউনূসকে রাষ্ট্রপতি করবে। আর ইউনূস এত তাড়াতাড়ি গদি ছাড়বে না। ইউনূস প্রথমে বলে দিয়েছে 180 দিন আমার থাকতে হবে, তারপরে সেটা আবার কারণ দেখিয়ে আবার বেশি দিন থাকতে চাইবে। তখনই জামাতের সঙ্গে ইউনূসের গন্ডগোল লাগবে, তখনই দেখবেন একটা সংঘর্ষ আরো বিরাট আকার ধারণ করেছে। সুতরাং আপনারা অপেক্ষা করুন এবং সাবধানে থাকুন। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শেষ হয়েছে। ভোট গ্রহণের আর মাত্র একদিন বাকি। এমন পরিস্থিতিতে জয় পরাজয় নিয়ে উৎকণ্ঠা দল ও প্রার্থীদের, তবে তাদের থেকে বেশি উৎকণ্ঠা নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা বাহিনীর। সরকারের গোয়েন্দা সংস্থাগুলো হিসেব নিকেশ আর আলামত বিশ্লেষণের চেষ্টা করছে কোথায় কোন আসনে বেশি মাত্রায় সহিংসতা হতে পারে। ইতিমধ্যে সরকারি একটি গোয়েন্দা সংস্থা তাদের রিপোর্টে বলেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 299 আসনের মধ্যে অন্তত 84টিতে সহিংসতা হতে পারে। সংস্থাটির আশঙ্কা, এসব আসনের বেশিরভাগই সহিংসতা এমন মাত্রায় পৌঁছাতে পারে যে এসব আসনের ভোট গ্রহণ ও ফলাফল স্থগিত হয়ে যেতে পারে। গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে, ঢাকা ও চট্টগ্রামের 36টি আসনে ব্যাপক সহিংসতার জন্য ভোট গ্রহণ কিংবা ফলাফল স্থগিত করতে হতে পারে। গণমাধ্যমের রিপোর্ট বলছে, একদিকে থানা থেকে লুট হওয়া অস্ত্র, অন্যদিকে 352 জন শুটার পুলিশের নাগালের বাইরে থেকে যাওয়ায় নির্বাচনী সহিংসতার চিত্র অকল্পনীয় হতে পারে। আরেকটি গোয়েন্দা সংস্থার রিপোর্টে বলা হয়েছে, সীমান্তবর্তী ও দুর্গম এলাকার আসনগুলোতে জঙ্গি হামলা হওয়ার আশঙ্কা রয়ে গেছে। বিশেষ করে সিলেট, উত্তরবঙ্গ এবং কক্সবাজার সীমান্তবর্তী এলাকার আসনগুলোতে জঙ্গি তৎপরতার শঙ্কা বেশি করছে গোয়েন্দারা। মজার ব্যাপার হলো, গোয়েন্দাদের এই দুটি রিপোর্টে যেসব আশঙ্কার কথা বলা হয়েছে, হঠাৎ সাংবাদিকদের তেমন ইঙ্গিত দিলেন বাংলাদেশ পুলিশের আইজি।
10 ফেব্রুয়ারি পুলিশ হেডকোয়ার্টার্স মিডিয়া সেন্টারে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশের এই সর্বোচ্চ কর্তা ব্যক্তি সতর্ক করে বলেছেন, আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জঙ্গি হামলা হওয়ার ঘটনা উড়িয়ে দেয়া যাচ্ছে না। আবার হুঁশিয়ারও করেছেন, নির্বাচনে মবের চেষ্টা হলে শুধু সংশ্লিষ্ট কেন্দ্র নয়, ওই আসনের ভোট গ্রহণ স্থগিত করবে ইসি। গোয়েন্দা সূত্রগুলো বলছে, যদি এত ব্যাপক সংখ্যক আসনে ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণা স্থগিত হয়ে যায়, তাহলে লম্বা সময়ের জন্য ঝুলে যাবে নতুন সরকার গঠনের প্রক্রিয়া। সবকিছু ঠিকঠাক থাকলে আর মাত্র একদিন পরেই বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এর মধ্যে রাজনৈতিক দল ও প্রার্থীরা তাদের প্রচারণা শেষ করেছে। 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। 300 আসনের তফসিল ঘোষণা হলেও জামাত ইসলামের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে শেরপুর 3 আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে। ফলে 299 আসনে সংসদ নির্বাচন ও গণভোট হবে। দুই প্রধান প্রতিদ্বন্দ্বী জোট সুষ্ঠু ভোট হবে কি না তা নিয়ে আশঙ্কা করছে। নিজ নিজ দলের কর্মী সমর্থকদের ভোট কেন্দ্র পাহারা দিতে বলেছে। নির্বাচন কমিশন দাবি করছে, তাদের সব প্রস্তুতি প্রায় শেষ, তবে আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ ব্যক্তিদের মধ্যে ভোটের পরিবেশ নিয়ে শঙ্কা আছে। এরই মধ্যে পুলিশের একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে ভয়ঙ্কর শঙ্কার কথা। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 299 আসনের মধ্যে অন্তত 84টিতে বড় ধরনের সহিংসতা হতে পারে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, 3রা ফেব্রুয়ারি পর্যন্ত পাওয়া তথ্য বিশ্লেষণ করে এসব আসনকে সংঘাতময় হিসেবে চিহ্নিত করা হয়েছে। একাধিক শক্তিশালী প্রার্থীর অবস্থান, দলীয় মনোনয়ন নিয়ে অসন্তোষ, স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থীদের সক্রিয়তা এবং স্থানীয় রাজনৈতিক সমীকরণের জটিলতা এমন অবস্থার কারণ। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এসব আসনে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। এই গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী ঢাকা ও চট্টগ্রাম বিভাগের 18টি করে 36টি আসনে ভয়াবহ পরিস্থিতি দেখা যেতে পারে। এছাড়া রংপুর বিভাগের 12টি, খুলনা বিভাগের 8টি, বরিশাল বিভাগের 7টি, ময়মনসিংহ বিভাগের 7টি, রাজশাহী বিভাগের 10টি আসন নিয়ে আশঙ্কার কথা প্রতিবেদনটিতে জানানো হয়েছে। সবচেয়ে কম আশঙ্কা সিলেট বিভাগের আসনগুলো নিয়ে। এই বিভাগে মাত্র 4টি আসনে বড় ধরনের গোলযোগের আশঙ্কা করা হচ্ছে। গোয়েন্দা প্রতিবেদনের তথ্য অনুযায়ী ঢাকা বিভাগের 18টি আসনে ভোটের লড়াই তীব্র হতে পারে। এসব আসনের মধ্যে রয়েছে ঢাকা 8, 11, 12, 13, 14 ও 15, টাঙ্গাইল 3, 4, 5 ও 8, গোপালগঞ্জ 2 ও 3, মাদারীপুর 1 ও 2, কিশোরগঞ্জ 5, মানিকগঞ্জ 1, মুন্সিগঞ্জ 3 এবং ফরিদপুর 1। এর মধ্যে ঢাকা 8, ঢাকা 11 এবং ঢাকা 15 আসন নিয়ে বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ঢাকা 8 আসনে বিএনপির প্রার্থী দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, তার মূল প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি। ঢাকা 11 আসনে লড়ছেন বিএনপির MA কাইয়ুম ও এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম। নাহিদ 11 দলীয় জোটের প্রার্থী। ঢাকা 15 আসনে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন। ঢাকা বিভাগের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অন্য আসনগুলোতেও জুলাই আন্দোলনের শীর্ষ নেতারা, জোটের শরিক দলের প্রার্থী, স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থীরা মাঠে সক্রিয় রয়েছেন। কোথাও কোথাও দলীয় মনোনয়ন নিয়ে অসন্তোষ প্রকাশ্য রূপ নিয়েছে, দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশের গোয়েন্দা প্রতিবেদনে চট্টগ্রাম বিভাগের 18টি আসনে ব্যাপক সংঘাতময় পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কার কথা জানানো হয়েছে। এসব আসনের মধ্যে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া 2 ও 5, কুমিল্লা 2, 4, 7 ও 11, নোয়াখালী 2, 5 ও 6, লক্ষ্মীপুর 2 ও 3, চট্টগ্রাম 3, 10 ও 11, কক্সবাজার 2 ও 4, চাঁদপুর 4 এবং রাঙামাটি। এসব আসনে বিএনপি ও জামাত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের শক্তিশালী প্রার্থীর পাশাপাশি কোথাও কোথাও স্থানীয়ভাবে প্রভাবশালী স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, একাধিক রাজনৈতিক শক্তির সক্রিয়তা, দলীয় অভ্যন্তরীণ বিরোধ এবং স্থানীয় প্রভাবশালী গোষ্ঠীর অবস্থানের কারণে এসব আসনে সংঘাতময় পরিস্থিতি তৈরি হতে পারে। প্রতিবেদনে রংপুর বিভাগের 12টি আসনকে চিহ্নিত করা হয়েছে যেগুলোতে সহিংসতা হতে পারে। এগুলো হলো পঞ্চগড় 1 ও 2, দিনাজপুর 1, 2, 4, 5 ও 6, গাইবান্ধা 4 ও 5, কুড়িগ্রাম 4, নীলফামারী 2 এবং ঠাকুরগাঁও 2,
রাজশাহী বিভাগের নওগাঁ 2, 3, 4, পাবনা 1, 3, 4 ও 5, রাজশাহী 4 ও 5 এবং সিরাজগঞ্জ 5 আসনেও হানাহানি হতে পারে। খুলনা বিভাগের চুয়াডাঙ্গা 1, ঝিনাইদহ 3, যশোর 1, নড়াইল 2, বাগেরহাট 4, খুলনা 5 ও 6 এবং সাতক্ষীরা 1 আসন, বরিশাল বিভাগের বরগুনা 1 ও 2, পটুয়াখালী 2, 3, 4, ভোলা 1 এবং বরিশাল 5 আসন, ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ 1, 5, 6, 8 ও 10, নেত্রকোনা 3 ও শেরপুর 3 আসন এবং সিলেট বিভাগের সুনামগঞ্জ 1, 4 এবং মৌলভীবাজার 2 ও 4 আসনের পরিস্থিতি নিয়ে শঙ্কার কথা তুলে ধরা হয়েছে গোয়েন্দা প্রতিবেদনে। গোয়েন্দা সূত্র জানিয়েছে, রংপুর ও চট্টগ্রাম বিভাগের বেশ কিছু আসন এবং সীমান্তবর্তী কয়েকটি জেলায় জামাতের সাংগঠনিক অবস্থান তুলনামূলকভাবে শক্ত। ফলে এসব এলাকায় সংঘাত মোটামুটিভাবে অনিবার্য হয়ে পড়েছে। চট্টগ্রাম ও কক্সবাজারের সীমান্তবর্তী আসনগুলোতে সহিংসতায় রোহিঙ্গারা জড়িত হলে পরিস্থিতি অনেক ভয়াবহ রূপ নিতে পারে এমন আশঙ্কার কথা জানানো হয়েছে। মিয়ানমার থেকে গত 18 মাসে পালিয়ে আসা প্রায় 1.5 লাখ রোহিঙ্গা ক্যাম্পগুলোর বাইরে আছে। এরই মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্যাম্পের বাইরে থাকা 1,500 রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে, কিন্তু 1.5 লাখ রোহিঙ্গাকে গ্রেপ্তার ও তাদের নিয়ন্ত্রণ করা এক কথায় অসম্ভব। এমন পরিস্থিতিতে বৃহত্তর চট্টগ্রামের আসনগুলোতে রোহিঙ্গাদের ব্যবহার করা হলে পরিস্থিতি ভয়ানক রূপ নিতে পারে। গোয়েন্দা সূত্রগুলো বলছে, রোহিঙ্গা সশস্ত্র গ্রুপগুলোর কাছে অবৈধ অস্ত্র আছে। যদিও আইন শৃঙ্খলা বাহিনী তৎপর আছে, তারপরও এসব অবৈধ অস্ত্র ভোটের মাঠে ব্যবহার হলে পরিস্থিতি যে কোনো দিকে মোড় নিতে পারে। দৈনিক প্রথম আলোর এক খবরে বলা হয়েছে, দুটি গোয়েন্দা সংস্থা সম্প্রতি সারা দেশের 3,000 অবৈধ অস্ত্রধারী ও অপরাধীর তালিকা করে পুলিশ সদর দপ্তরে পাঠিয়েছে। তাদের মধ্যে 124 জন জঙ্গি এবং 352 জন শুটার রয়েছে। পুলিশ সদর দপ্তর ভোটের আগে গোয়েন্দা সংস্থাগুলোর করা তালিকাভুক্ত সন্ত্রাসীদের আইনের আওতায় নিতে 64 জেলার পুলিশ সুপার ও 8টি মহানগর পুলিশের কমিশনারকে নির্দেশনা দিয়েছে। তবে এদের বেশিরভাগকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আরেকটি গোয়েন্দা সংস্থার রিপোর্টে বলা হয়েছে, সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে ভয় এখন জেল পলাতক ও গ্রেপ্তার এড়িয়ে থাকা জঙ্গিরা। দৈনিক প্রথম আলোর খবরে একাধিক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, ভোট কেন্দ্রের দখল নিতে তারা নাশকতা করতে পারে। 1 ফেব্রুয়ারি সন্ধ্যায় শেরেবাংলানগর থানার চন্দ্রিমা উদ্যানের লেকের পাশে অভিযান চালিয়ে জেএমবি সদস্য আহসান জহির খানকে গ্রেপ্তার করেছিল। তবে তার সহযোগীরা পালিয়ে যায়। পরে জহিরের দেওয়া তথ্যের ভিত্তিতে পরদিন 2রা ফেব্রুয়ারি তার সহযোগী জেএমবি সদস্য বিলায়েত হোসেন এবং 3রা ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয় তোফায়েল হোসেনকে। এই 3 জনকে জিজ্ঞাসাবাদ করে যেসব তথ্য পাওয়া গেছে সেগুলো চিন্তা বাড়াচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর। তারা ভোটের মাঠে বড় ধরনের জঙ্গি হামলার আশঙ্কা উড়িয়ে দিতে পারছেন না, সেটি প্রকাশ্যে বলেছেন পুলিশের আইজি বাহারুল আলম। 10 ফেব্রুয়ারি পুলিশ সদর দপ্তরের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইজিপি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনে প্রার্থীদের প্রচারের সময় জঙ্গি হামলার আশঙ্কা ছিল। এখনো সেই শঙ্কা উড়িয়ে দেয়া যাচ্ছে না। নির্বাচনে জঙ্গি হামলার কোনো শঙ্কা আছে কিনা জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, পুলিশের প্রধান আশঙ্কা ছিল প্রচার বা ক্যাম্পেইনের সময় যারা ইলেকশন বিরোধী তারা মনে করে ওদের ভাষায় তথাকথিত ওয়েস্টার্ন ডেমোক্রেসি তাদের মতবাদের সাথে মেলে না, তারা ধর্মভিত্তিক মনোনয়ন চায়। আইজিপি বলেছেন, ওই গ্রুপটার এক পরিকল্পনা ছিল বিশেষ করে নির্বাচনী প্রচার অভিযানের সময় বোমা হামলার। নির্বাচন কেন্দ্রিক আইন শৃঙ্খলা বিষয়ে এই সংবাদ সম্মেলনে আইজিপি বলেন, 80 থেকে 90% কেন্দ্রে ক্লোজড সার্কিট ক্যামেরা লাগানো হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, দুর্গম এলাকা, প্রার্থীদের অবস্থান, ভোটারদের মনোভাব, আধিপত্য এবং এসব বিষয় সহ বিভিন্ন বিষয় মাথায় রেখে এবার 8,770টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া মাঝারি ঝুঁকিতে রয়েছে 16,000 কেন্দ্র। গোয়েন্দা সংস্থার দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, 84টি আসনে ব্যাপক সংঘর্ষ হতে পারে এমন শঙ্কার কথা ইতিমধ্যে সরকার, সংশ্লিষ্ট বাহিনী ও নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। ভোটার, প্রার্থী ও সমর্থকদের উপর হামলাই নয়, ভোট কেন্দ্র দখল এবং ব্যালট বাক্স ছিনতাইয়ের মতো ঘটনা ঘটার আশঙ্কা করা হয়েছে গোয়েন্দাদের প্রতিবেদনে। এমন পরিস্থিতি তৈরি হলে কি করা হতে পারে সে ইঙ্গিত দিয়ে রেখেছেন পুলিশের আইজি। তিনি বলেছেন, নির্বাচনে মবের চেষ্টা হলে শুধু সংশ্লিষ্ট কেন্দ্র নয়, ওই আসনের ভোট গ্রহণ স্থগিত করবে ইসি। গোয়েন্দা সূত্রগুলো বলছে, 50টির বেশি আসনে ভোট গ্রহণ স্থগিত হলে নির্বাচনী ফলাফল ও গেজেট প্রকাশ লম্বা সময়ের জন্য ঝুলে যাওয়ার আশঙ্কা আছে। কারণ নির্বাচনের কয়েকদিন পরেই রমজান, তারপর এসএসসি পরীক্ষা। রমজানে এতগুলো আসনে পুনরায় ভোট গ্রহণ করা অসম্ভব। এমন পরিস্থিতি হলে নতুন এক সংকট
দেখা দিতে পারে। এখন এই পর্যন্ত আপনারা যারা সেই সময় ম্যাচিউর 2008-এ আওয়ামী লীগ যে 17 বছর থাকলো, তার প্রথমবারে তারা যখন আসলো, এর আগের প্রেক্ষাপট বাংলাদেশে এখনকার সাথে যথেষ্ট মিল ছিল। সে সময়কার আপনার আমেরিকান রাষ্ট্রদূত প্যাট্রিয়াস বিউটেনিস, তারপর মার্কিন রাষ্ট্রদূতের সাথে সাথে ব্রিটিশ রাষ্ট্রদূত আনোয়ার চৌধুরী এবং বাংলাদেশের জাতিসংঘের আবাসিক প্রতিনিধি, এই তিনজন চরম ব্যস্ত ছিলেন। তারা খুব ঘন ঘন শেখ হাসিনা, খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করতেন, তারা অন্যান্য স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠক করতেন। এবং 111 আসার পেছনে প্যাট্রিয়াস বিউটেনিসের একটা সাংঘাতিক ভূমিকা ছিল বলে অনেকে মনে করেন। এবারে নির্বাচনে 111 আদল না, কিন্তু কিছু একটা কোথাও হচ্ছে। এটা নির্বাচন হয়ে গেলেই যে শেষ হয়ে তা না, নির্বাচন পরবর্তীতে এটা প্রক্রিয়াটা চলতে থাকতে পারে। বাংলাদেশে এখন যে ব্রিটিশ হাই কমিশনার সারা কুক, আমাদের এই প্ল্যাটফর্মে এই আলোচনায় তিনি গৌতম লাহিড়ী, দিল্লি প্রেস ক্লাবের সাবেক সভাপতি, তিনি খুব 2-3টা শোতে তিনি আলোচনা করেছেন। আপনার সারা কুক ইন্ডিয়া গিয়েছিলেন গত মাসে, এবং ইন্ডিয়াকে তিনি খুব চেষ্টা করেছেন ইন্ডিয়ার সরকারি লোকজনের সঙ্গে দেখা করতে, কিন্তু ইন্ডিয়া যেহেতু এই ট্রেডিশন নেই, বাংলাদেশে চাইলেই যেরকম রাষ্ট্রদূতরা বাংলাদেশের সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় বিচারপতি, প্রেসিডেন্ট, তাদের সঙ্গে গিয়ে সেনাপ্রধান মিটিং করতে পারে, এটা ইন্ডিয়াতে যেহেতু সম্ভব না, সেই জন্য সারা কুক ইন্ডিয়া গিয়ে হয়ে চান্স পাননি, কিন্তু তার মেসেজটা দেওয়ার চেষ্টা করেছেন। এবং এইটাই গৌতম লাহিড়ী আমাদেরকে বলেছেন, প্লাস বাংলাদেশে অনেকে বলছেন এখন, যে সারা কুক খুব অ্যাক্টিভলি তারা চাচ্ছেন জামাতকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে এবং জামাতকে ক্ষমতায় নিয়ে আসতে। দেখেন, এই যখন সিচুয়েশন এরকম সময় যখন জনসাধারণের মধ্যে পাবলিক ধারণা হয়েছে, পাবলিক পারসেপশন তৈরি হয়েছে, বিএনপি ক্ষমতায় চলে আসতে পারে, অর্থাৎ ভোটের বাক্সটা বিএনপির দিকে ভারী। সবশেষ জরিপগুলোতে সেই তথ্য দিচ্ছে যে বিএনপি 208টা আসন পেয়ে যাবে। বাট ওই যে ইন্টারনাল মেকানিজম, যেটা 111 মেকানিজম 111 ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারকে এনেছিল, সেরকম কোন মেকানিজমে জামাত ইসলামী চলে আসতে পারে কিনা, জামাত ইসলামী বিএনপির উপরে নিঃশ্বাস ফেলছে কিনা, এবং সেই ধরনের কোনো ব্যাপার বের হয়ে আসতে পারে কিনা। আমার আজকের এই আলোচনায় আপনাদেরকে একটা সূক্ষ্ম জিনিস আমি ধরিয়ে দেওয়ার চেষ্টা করি। আপনারা দেখেছেন যে ভোট কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে যাওয়া যাবে না, এই সিদ্ধান্তটা হঠাৎ করে এসেছে, আসার পর তেলে বেগুনে জ্বলে উঠেছে জামাতে ইসলামী এবং এনসিপি। কেন? এবং কেনই বিএনপি বিষয়ে চুপ? আমি এর আগে আলোচনা বলেছি বিএনপি কেন চুপ করে আছে। আমরা বিভিন্ন দিকে আলাপ আলোচনা করে যে ধারণাটা পেয়েছি, এরকম একটি সিদ্ধান্ত হোক, এটা বিএনপি হাইকমান্ড চেয়েছে যে মোবাইল যেন কেউ ভোট কেন্দ্রে না নিতে পারে। কারণটা কি? কারণটা হচ্ছে বিএনপির কাছে তথ্য ছিল যে কোন একটা দল যারা তাদের সঙ্গে প্রতিযোগিতা করছে, সেই দলটি বহু মানুষকে, যেহেতু বিগ বাজেট, প্রায় 2000 কোটি টাকা বাজেট, সেই বাজেট তারা টাকা ছড়াচ্ছে। আপনারা দেখেছেন একটা ভিডিও ভাইরাল হয়েছে, জামাত ইসলামী সমর্থক, তিনি জামাত করেন না, নিজের প্রকাশ্যে বলেন তিনি জামাতের সমর্থক, এবং জামাতের জন্য ভোট চাইতে গেছেন, এবং ভোট চাইতে গিয়ে এই যে শাহরিয়ার সাহেব প্রচুর টকশো করেন এখন, এবং বহু রকম তথ্য দেন তিনি। শাহরিয়ার সাহেব, মানে এটা তো এই ভিডিও দিয়ে করা না, এবং এই ভিডিও নিশ্চিতভাবে এটা একটা আপনার আইন বহির্ভূত কাজ। একজন হকারের কাছে তিনি ভোট চাইছেন, ভোটের কথা বলছেন, এবং সেই হকারকে তিনি টাকা দিচ্ছেন, 1000 টাকার একটা নোট দিচ্ছেন, মানে থেকে বের করে চুপ করে দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু ক্যামেরায় ধরা পড়ে গেছে। এইরকম ভোট কেন্দ্রে এই যে টাকা পয়সা দেওয়া যে সব জায়গায় হচ্ছে, কোন কোন জায়গায় সুনির্দিষ্ট জায়গায় যখন টাকা ঢালা হচ্ছে, তখন সেখানে বলা হচ্ছে যে ভোটটা দিয়ে ছবি তুলে আনতে হবে, যে ভোটটা জায়গা মতো পড়েছে, টাকা যে নিয়েছো, হালাল করে এনেছো, সেই ছবিটা এনে দেখাইতে হবে। কিন্তু অনেকেই আছে বাংলাদেশে, বহু লোক আছে টাকা খায়। নেতারা অনেক সময় বলে টাকা নিয়ে, টাকা যদি কেউ দেয় টাকা নিয়ে ফেলবা, কিন্তু ভোটটা দিবা জায়গা মতো। এইটা যেন না হয়, তখন সেই দলটি ভোটারদেরকে টাকাও দিয়েছে এবং কমিটমেন্ট করিয়েছে যে তোমার ব্যালটের ছবি দেখাবা। এই খবর বিএনপি কানে যাওয়ার কারণে বিএনপি বেঁকে বসেছে, এবং বিএনপি ইন্টারনালি মেকানিজম করে এটা ঠেকানোর চেষ্টা করেছে। এরকম বহু বহু ক্ষেত্রে বিএনপি এখন চেষ্টা করছে যে মেকানিজমটা ঠেকানোর জন্য। এখন এই মেকানিজমের পেছনে যে আমেরিকা, ব্রিটেন, তাদের যে শক্তি, তাদের যে বুদ্ধি এবং তাদের যে ইচ্ছা, তারা এই দেশে পুরোপুরি তারা চালাতে পারে এরকম একটা সরকার চায়, এবং সেই সরকারের জন্য তারা একটা দল বেছে নিয়েছে। এই দলকে আনার জন্যই এখন নানান রকম খেলাধুলা চলছে। এবং ইলেকশনে বাংলাদেশে বলা হয় যে বাংলাদেশ ইলেকশনে
ভোটের চেয়ে কৌশলে কে এগিয়ে যায় সেটাই দেখার বিষয়। অনেকে এই কথা বলছেন যে বাংলাদেশে আলটিমেটলি এটা করে যেটা হবে, যেমন জামাত একসময় 10টা আসন পাবে কিনা এটা নিয়ে সন্দেহ ছিল। জামাত 10টার বেশি 50টা আসন পাইলে এইটাই জামাতের জন্য বহু কিছু, ক্ষমতায় যাওয়ার সামিল। একটা বিরোধী দল হয়ে গেলে জাতীয় পার্টিকে পেছনে ফেলে সেটাই জামাতের জন্য একটা বড় কিছু। সেই ক্ষেত্রে জামাত যদি এরকম হয় যে এই সমস্ত নানান মেকানিজম মিলিয়ে জামাত ইসলামী 100, 105, বিএনপির সমান সমান, তখন বিএনপিও যদি নেমে আসতে আসতে এটা 100, 105 হয়, বাদ বাকি আসনগুলো যদি আপনার জাতীয় পার্টি, চরমনাইপি, এনসিপি তারা এবং এর বাইরে বাকি যেগুলো থাকবে সেগুলো স্বতন্ত্র জিতে যায়, তাহলে বাংলাদেশে একটা ঝুলন্ত পার্লামেন্ট হবে। এবং এই ঝুলন্ত পার্লামেন্ট, ঝুলন্ত দুর্বল সরকার, একদম খুব খুঁটির জোর ছাড়া একটা সরকারকে চালানো খুব সহজ হবে ইন্টারন্যাশনাল মাফিয়া শক্তিগুলোর কারণে। এবং সেই দিকেই কি নির্বাচন যাচ্ছে কিনা এই আলোচনা খুব দিন দিন জোরালো হচ্ছে। ভালো থাকবেন।